বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ, বর্ণিল সাজে রাজধানী, ফানুসে ঝলমলে আকাশ। দেশের বিভিন্ন স্থানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্য হ্রাস ও সুশাসন নিশ্চিতে সব অর্জন সম্ভব মত বিশ্লেষকের। হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল এসি। এ হামলা বাধাগ্রস্ত করতে পারবে না নির্বাচন, বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনীতিকদের। ৪ দিনেও ধরাছোঁয়ার বাইরে হাদির ওপর সরাসরি হামলায় জড়িত দুজন। মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। রাজধানীর সায়েদাবাদের একটি বস্তিতে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ ১৮ লাখ টাকা জব্দ, ১১ জন আটক। এবং জলাবদ্ধতা, মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের আধিপত্য, নানা সমস্যায় জর্জরিত ডেমরা যাত্রাবাড়ির বাসিন্দারা, পরিবর্তনের নানা প্রতিশ্রুতি ঢাকা ৫ আসনের প্রার্থীদের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বিজয়ের ৫৫ বছরে পা রাখল বাংলাদেশ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে পাওয়া সেই বিজয়ের মাহেন্দ্রক্ষণ স্মরণে রাজধানীতে উৎসবের আমেজ। বিজয় দিবসে বর্ণিল সাজে সেজেছে রাজধানী, আতশবাজির আলোয় আর ফানুসে ঝলমলে আকাশ। এদিকে বিজয় দিবস উদযাপনে সারা দেশে প্রথম প্রহরে বীর শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ৫৪ পেরিয়ে ৫৫ বছরে পা রাখল প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে অর্জিত বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ স্মরণে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো নগরী। বিজয় দিবস উপলক্ষে রঙিন সাজে সেজেছে রাজধানী। জাতীয় সংসদ ভবন, গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনা, সড়ক ও অলিগলি বিজয়ের আলোয় আলোকিত। উঠছে লাল সবুজের পতাকা। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের হাতে জাতীয় পতাকা। কেউ আবার মোবাইল ফোনে এই মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখছেন স্মৃতির পাতায়। যেটা দেশের জন্য খারাপ সেই জিনিসটা করেন না, সেটাই দেশপ্রেম। তো সবার দিক থেকে দেশের প্রতি মানুষের ওইরকম একটা মনোভাব থাকতে হবে। এই বছর লাইটসগুলো দেখতে চেয়েছিলাম, সেটার জন্য এসেছি। বিজয় দিবসের এই লাইটিং এবং এইগুলো সব দেখাতে বের হই। এটি বাংলাদেশের জন্য গৌরবময় দিন। এবার তুলনামূলক ওভারঅল যে প্রস্তুতি বা আলোকসজ্জা আগের তুলনায় অনেক কম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের প্রথম প্রহরে আতশবাজির ঝলকানিতে উজ্জ্বল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশ। আতশবাজির সঙ্গে ফানুস উড়িয়ে বিজয়ের আনন্দ মেতে ওঠেন শিক্ষার্থীরা। কনসার্টে সুরের মূর্ছনায় প্রকাশ পায় উচ্ছ্বাস। এ দৃশ্য দেখতে রাজু ভাস্কর্যে নানা বয়সী মানুষের ঢল নামে। মহান মুক্তিযুদ্ধের চেতনা আর ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বিজয় দিবস উদযাপনে অংশ নেয় তরুণ প্রজন্ম ও নানা শ্রেণীর মানুষ। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নতুন প্রজন্ম আগামীর দেশটাকে সাজাতে, সেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো প্রতিহিংসা। মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদেরকে ধারণ করতে হবে, কারণ এর মধ্যেই আসলে রয়েছে বাংলাদেশের জন্ম। আগে দেখতাম আমি যখন মতিঝিল যেতাম, তখন থেকে শাপলা চত্বর থেকে শুরু করে অনেক লাইটিং, অনেক বিল্ডিং লাইটিং, অনেক অফিস আদালতের বিল্ডিং লাইটিং। এবার ওরকম পাইনি। এদিকে বিজয় দিবস উদযাপনে দেশের বিভিন্ন স্থানে বিজয়ের প্রথম প্রহরে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ও মহানগর বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জেলা জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ভুলন্টিত হতে দেব না। দেশ থেকে ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাক, একই সাথে জনগণের জানমাল নিরাপত্তা দিতে রাষ্ট্রের সর্বোচ্চ সার্থক হোক। সব প্রতিকূলতা পেরিয়ে প্রিয় মাতৃভূমি আরো সমৃদ্ধ হবে ও এগিয়ে যাবে বিজয় দিবসে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর লাখো শহীদের আত্মত্যাগে পাওয়া বাংলাদেশ ৫৪ বছর আগে বাঙালির অসীম সাহসিকতা দিয়েই রচিত হয়েছিল স্বাধীনতার পটভূমি। এই সময়ে দেশের আর্থসামাজিক সব সূচকই পাল্টে গেছে। কথিত তলাবিহীন ঝুড়ি এখন বিশ্ব অর্থনীতির নতুন বিস্ময়।
বিশ্লেষকরা মনে করেন সুশাসন, বৈষম্য হ্রাস, শিক্ষার মান নিশ্চিত করে রাজনীতির সঠিক পথে থাকলে সব অর্জনই সম্ভব। মানজুর হক ও শাহিনুর রহমানের ছবিতে বিজয় দিবসের গল্প জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। বহু অপেক্ষায় পাওয়া কিছু প্রথম কখনো পূরণ হয় না বলে কয়ে বোঝানোও যায় না। এ এক অর্জিত অনুভব। এমনই এক আত্ম অনুভবের নাম স্বাধীনতা। মুক্তিযোদ্ধাদের যারা ধরা পড়ছে, দুইজনে মুক্তিযোদ্ধাদের শোয়াইয়া এইভাবে বেলতেছে রুটির মতো, মাথার মধ্যে এইরকম লোহার গলি থাকে, এইটা দিয়া যে বাইরে এলো আমার এই যে মাথার খুলি এখন ওইখানে নরম। দেশ তো মায়ের মতোই মমতায় আগলে রাখে সন্তানদের। 17 কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে ছোট্ট এই ভূখণ্ড। জনসংখ্যা পরিণত হচ্ছে সম্পদে। মানুষের শ্রমঘামে মজবুত ভিত পেয়েছে অর্থনীতি। তবে মুদ্রার ওপিঠের গল্পটা ভিন্ন। দৃশ্যমান রাষ্ট্রীয় অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি আর আম জনতার গলা চেপে ধরার চিত্র। যে স্বপ্নটা ছিল যে এমন একটা দেশ হবে যেখানে বৈষম্য থাকবে না, যেখানে নিপীড়ন থাকবে না, যেখানে আধিপত্য থাকবে না। এখনও বাংলাদেশে এত জিডিপি বাড়লো, কিন্তু মানুষের যে অপমানজনক জীবন, তার যে বৈষম্য মধ্যে যে শিকার, নিরাপত্তাহীনতার শিকার, শিক্ষা চিকিৎসার ব্যাপারে সম্পূর্ণ অনিশ্চয়তা, এগুলোর মধ্যে মানুষ আছে। তরুণ প্রজন্মের ভাবনার জগতেও আছে দেশ, প্রকৃতি, ইতিহাসের বিজয় গাথা। দীর্ঘ 9 মাসের পর আমরা যে বিজয়টা অর্জন করেছি, সেটা মানে বাঙালি সবসময় সেটা ধারণ করেই এই জায়গায় আসলে কিন্তু দেশত্ববোধ, দেশের প্রতি মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, এই জিনিসগুলো বোঝা যায়। এই দিনকে আমি মনে প্রাণে ধারণ করি। জাতীয় ঐক্য ও সহিষ্ণুতার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা সবার। কেবল স্মৃতিস্তম্ভই না, জাতির ঘুরে দাঁড়াবার, নিজেদের ঝালিয়ে নেবার এক প্রতীক। বিজয়ের এই বীরত্ব গাথা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে। পরিচয় হোক মানুষে মানুষে, রাজনীতি নয়, দেশপ্রেমের বন্ধনে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, বাংলাদেশ। বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। তার বিজয়ের শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে প্রস্তুত। সাভারের জাতীয় যে স্মৃতিসৌধ রয়েছে সেটি আসলে সর্বপ্রস্তুতি শেষ হয়েছে। একটু পরেই এখানে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 1971-এর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার প্রতি সম্মান জানাবেন এবং তাদেরকে আসলে বিনম্র চিত্তে স্মরণ করবে পুরো জাতি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার প্রথম প্রহরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পেরেছি, ভোর এখন 6:10, কিছুক্ষণ পরেই হয়তো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির সূর্য সন্তানদেরকে সম্মান জ্ঞাপন করবেন, সম্মান জানাবেন। এরপরেও এখানে উপস্থিত হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ 9 মাসের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বর্বর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে 1971-এ। এই 1971-এর 16 ডিসেম্বর বাঙালি যে বিজয় অর্জন করেছে তা হাজার বছরের বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন। সেই সর্বশ্রেষ্ঠ অর্জনকে উদযাপন করতে সেই বিজয়ের কারিগর যারা জীবনকে বাজি রেখে অকুত ভয় সৈনিকের মতো যারা রণাঙ্গনে সম্মুখ সমরে জীবনকে বিলিয়ে দিয়েছেন একটি স্বাধীন মানচিত্র এবং একটি ভূখণ্ডের জন্য, সেই দীর্ঘ 9 মাসের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 1971-এর 16 ডিসেম্বর সেই মহেন্দ্র খন শোষণের নাগপাশ ছিন্ন করে 100 বছরের, হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন বাঙালি অর্জন করে। এদিন 1971-এর 16 ডিসেম্বর সেই বীর সন্তানদের, জাতির সেই সূর্য সন্তানদের সম্মান জানাতে প্রস্তুত পুরো জাতি। সাভারের স্মৃতিসৌধে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা সেটি আসলে কিভাবে হবে তার মহড়া এখানে চলছে। ইতোমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন কূটনৈতিক মিশনের কর্মকর্তারা। আমরা দেখেছি
বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের বা বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আছেন বেশ কয়েকজন উপদেষ্টাকে আমরা দেখেছি। আমরা আরও বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত অতিথিদেরকে দেখেছি এবং আমরা দেখেছি এখানে ইতোমধ্যেই এসে উপস্থিত হয়েছেন দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। সবাইকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তিনি ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান জানাবেন, তারপরে সেটি আসলে উন্মুক্ত করে দেওয়া হবে সাধারণের জন্য। সর্বসাধারণের শ্রদ্ধা আর ভালোবাসার পুষ্পার্ঘে ভরে উঠবে এই জাতীয় স্মৃতিসৌধ। জাতি আজ বিনম্র চিত্তে স্মরণ করবে তার স্বাধীনতার, তার বিজয়ের কারিগরদের, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে শত বছরের শ্রেষ্ঠ অর্জন আমরা অর্জন করেছি সেই স্বাধীন বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে এই 16 ডিসেম্বর 1971 অভ্যুদয় ঘটেছিল। সেই বীর সন্তানদেরকে জাতি বিনম্র চিত্তে আজ সারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করবে। একটু পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হবে, তার শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধে। 54 বছর তলাবিহীন ঝুড়ি থেকে পরিপক্ক এক রাষ্ট্র, বারবার হোঁচট খেয়েও উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির মাত্র 1 বছর দূরত্বে দাঁড়িয়ে বাংলাদেশ। তারপরও বারবার সামনে কতটা এসেছে অর্থনীতির বিজয়, যেখানে আয় বৈষম্যের গোলকধাঁধায় দেশের মোট সম্পদের প্রায় 1/4 বন্দী হয়েছে শীর্ষ 1% ধনীর হাতে। বেকারত্বের কষাঘাতে ঘটে গেছে অভ্যুত্থান, তবুও প্রশস্ত হয়নি কর্মসংস্থানের সুযোগ। বড় বড় প্রকল্পে বদলে যাচ্ছে কৃষি প্রধান দেশের কৃষির গতি প্রকৃতি। বিশেষজ্ঞরা বলছেন, বেকারত্ব দূর করে আয় বৈষম্য ঘোচাতে না পারলে ধরা দেবে না অর্থনীতির কাঙ্ক্ষিত বিজয়। জিনা তারা যশোয়া রিপোর্ট। একটি ভূখণ্ডের বিজয় আর হাজারো স্বপ্ন গুটি গুটি পায়ে পার হয়েছে 54 বছর। তবে স্বপ্ন পূরণ হলো কতটা হলো দেশের অর্থনীতির বিজয়? হিসেব কষতে থাকি ইটপাথরের নগরী থেকে। এখানে অট্টালিকার ভিড়ে রোজ মিলিয়ে যায় ছোট ছোট স্বপ্ন, রোজ চলে খোলা আকাশে ঘুড়ি ওড়ানোর যুদ্ধ। তবে মাথার উপরের ছাদটাই যে নড়বড়ে। মানুষ ইনকাম করতে পারে না, তাহলে আমার দোকানে খাইবো কিভাবে? 500 টাকা বাজারে নিয়ে গেলে 3টা বছর নিলে আর কোনো টাকা পয়সা নাই। ঘর ভাড়া দেওয়া কষ্ট, চলাফেরাও কষ্ট। সরকারকে চামু কি, সরকার চায় না তো, এখানে ফিরতে থাকে না। বড় বড় প্রকল্পে স্বস্তি মিলেছে নগরবাসীর। মেট্রো রেল মতিঝিল থেকে উত্তরায় নিয়ে যায় মাত্র 35 থেকে 40 মিনিটে। আবার একই শহরে 3 বেলা খাদ্যের নিশ্চয়তা পেতে 1.5-2 ঘন্টা অনায়াসেই কেটে যায় টিসিবির লাইনে দাঁড়িয়ে। 10টা থেকে এখন 11টার উপরে বাজে, এতক্ষণ দাঁড়াইছি। ব্যয় হয়েছে কিন্তু আমাদের আয় হয় না, বাড়ে না। বাজারে যদি দাম কম থাকতো তাহলে আমরা না থেকে মাল নিতাম না কোনো। স্বাধীনতার 52 বছরের মাথায় কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য ঘটে গেছে এক ঐতিহাসিক অভ্যুত্থান। তবুও বেকারত্বের অভিশাপ থেকে বের হতে পারছে না দেশ। আশা করেছিলাম যে এরপরে হয়তোবা এই বেকারদের ভাগ্য উন্নয়নের জন্য পরবর্তীতে কোনো কাজ করা হবে। আমি একটা সাবজেক্টে পড়েছি, আমি পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, সেই সাবজেক্ট অনুযায়ী আমি জব পাইতেছি না। নভেম্বরে প্রকাশিত হওয়া বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদন বলছে, যে কোনো সময় দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে 6,20,00,000 মানুষ। 2023 থেকে 2024 সালের মধ্যে 20 লাখ কর্মসংস্থান কমেছে। 2025 সালে আরও 8 লাখ কর্মসংস্থান কমার আশঙ্কা রয়েছে। ডিসেম্বরে প্রকাশিত ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026-এর তথ্য, দেশের মোট সম্পদের প্রায় 1/4 রয়েছে সবচেয়ে ধনী 1% মানুষের হাতে। স্বাধীনতার পর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল যেই কৃষিতে ভর করে ফিরতে চাই সেই তেপান্তরের মাঠে। ঋণের জালে আটকা কৃষকের অভিযোগ, পাচ্ছেন না শ্রমের যথাযথ মূল্য। দাম তো তেমন নাই, যে মূল্য বুনছিলাম মূল্যে দাম পেলাম না, মূল্য উঠে ফেলাই দিছি। সরকার যদি সারের দাম কমাই দেয়, বৃষ্টির দাম কমাই দেয়, তাহলে আমাদের একটু আসান। ঋণ করে গরু পালতেছি, ক্ষেত থুয়ে দাম পাইলে তো কৃষক চলাচল ভালো চলে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির কাঙ্ক্ষিত বিজয় অর্জনে ঘোচাতে হবে আয় বৈষম্য, লাগাম টানতে হবে বেকারত্বের। আমাদের যা অর্জন হয়েছে এটা আমি মনে করি যে এটাতে আমাদের গর্বিত হওয়ার অনেক কিছু আছে, বাট একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কর্মসংস্থান, বিনিয়োগ,
এইটার সংশ্লেষ করে বাংলাদেশকে সামনের দিকে একবিংশ শতাব্দীতে এগিয়ে যেতে হবে। সামাজিক খাতে অবশ্য ব্যয় বাড়িয়েছে সরকার, সেখানেও শুভঙ্করের ফাঁকি। বিশ্বব্যাংকের তথ্য, সবচেয়ে দরিদ্র 20% পরিবারের মাত্র অর্ধেক সামাজিক সহায়তা পায়। 54 বছর যে ভূখণ্ডকে তুলনা করা হয়েছিল তলাবিহীন ঝুড়ির সঙ্গে, সেই ভূখণ্ড এখন পরিপক্ক এক রাষ্ট্র। কখনো হোঁচট খেয়েছে, আবার কখনো মাথা তুলে দাঁড়িয়েছে। তবে কোথাও বড় পার্থক্য রয়ে গেছে সুষম বন্টনে। তাই তো বিশেষজ্ঞরা বলছেন, বিজয় মানে বৈষম্য দূর করা, বিজয় মানে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। তাই তো লাল সবুজের প্রতিটি মানুষের একটাই প্রত্যাশা, বিজয় পূর্ণতা পাক বাংলাদেশে। জিন্নাত আরা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে তার বাসভবন যমুনায় ডাক টিকিট অবমুক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুল নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক SM শাহাবুদ্দিন। শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। ভোটের সময় দু একটি খুন হতেই পারে। প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যে রাজনীতির মাঠে যখন তোলপাড়, তখন ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। সোমবার রাতে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিইসি তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন হাদির ওপর হামলা নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। এদিকে সিইসির বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বিভিন্ন দলের শীর্ষ নেতারা। বলেন, এমন দায়িত্বহীন বক্তব্যের পর সিইসি আর দায়িত্বে থাকতে পারবে না। তফসিল ঘোষণার পরদিনই গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। এমন পরিস্থিতিতে সোমবার সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সিইসি বলেন, ভোটের আগে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। আগে কি আহসানুল্লাহ মাস্টার টিভির আসার খুন হন নাই? ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। এই বক্তব্যের জেরে রাজনীতিতে তোলপাড়। এর পরিপ্রেক্ষিতে রাতে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দেয় নির্বাচন কমিশন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিইসি তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন হাদির উপরে হামলা নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। এ সময় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি হাদির দ্রুত আরোগ্য কামনা করা হয়। এর আগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে বক্তারা বলেন, হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলার পর আর দায়িত্বে থাকতে পারে না সিইসি। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার নৈতিক অধিকার থাকে না। অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, ওই চেয়ারে থেকে এরকম দায়িত্বহীন কথা বলা যায় না। কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা? তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের মানুষের চেতনার প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে সিইসির বক্তব্যের কঠোর সমালোচনা করেন জামাতের আমির। জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, তাদের সকলের সাথে কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ এই জাতির সাথে করবেন না। বক্তারা বলেন, 24-এর অভ্যুত্থান শুধু ইতিহাসের অংশ নয়, এটি এখন দেশের অস্তিত্বেরও অংশ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। ওসমান হাদির ওপর আক্রমণ তারই প্রমাণ। বিজয় দিবসের আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, নির্বাচনে জনগণের সঙ্গে মাঠে থাকবেন তিনি। এ সময় দলের সিনিয়র নেতারা অভিযোগ করেন, বিএনপিকে নিয়ে চক্রান্ত করছে একটি গোষ্ঠী। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতির সমালোচনা করেন তারা।
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ধর্মীয় প্রলোভনের ফাঁদ সৃষ্টিকারীদের নির্বাচনের মাধ্যমে বিচার করবে জনগণ। গণতান্ত্রিক উত্তরণে বহুমাত্রিক ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি তাদের। এই স্বাধীনতা কারো দয়ার দান নয়, এটা বাংলাদেশের মানুষের অর্জিত স্বাধীনতা। আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। খুব ভালো বোঝে দেশের মানুষ, তারা ঠিকই বিচার করবে। বিএনপি মহাসচিব বলেন, হাদির হামলাকারী চিহ্নিত হলেও একটি গোষ্ঠী এর সঙ্গে বিএনপিকে জড়ানোর চক্রান্ত করে যাচ্ছে। আমাদের ছাত্র, আমাদের সন্তান হাদির উপরে আক্রমণ হয়েছে, কিন্তু আক্রমণকারীকে চিহ্নিত করার যে হত্যার চেষ্টা যে করেছিল, দেখা গেছে যে সে হচ্ছে আওয়ামী লীগের একজন খুনি, আওয়ামী লীগের একজন সন্ত্রাসী। আজকে কেন স্লোগান দিতে দেয় তারা যে বিএনপিকে জবাব দিতে হবে? উদ্দেশ্য একটাই, যে বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায়। বন্ধুগণ, আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সুযোগ নিয়ে পরাজিত একটি গোষ্ঠী নতুন ইতিহাস তৈরির চেষ্টা করছে। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল তারা, করেও ছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। আর এই অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। দেশের স্বার্থ বিরোধী চক্র নির্বাচন বিরোধী তৎপরতা চালাচ্ছে উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভোট বানচালের জন্যই হাদিকে গুলি করা হয়েছে। কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। ভয় দেখিয়ে যারা ভোট পিছিয়ে দিতে চায় তাদের রুখে দিতে আগামী নির্বাচনে জনগণের সঙ্গে মাঠে থাকার ঘোষণা দেন তারেক রহমান। জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। সিইসির বক্তব্য প্রত্যাহার না করলে তার পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু নেতারা। একই দাবিতে ৩ ঘন্টা শাহবাগ অবরোধ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে ডাকসু নেতাদের মিছিলে ৩ দফা বাধা দেয় পুলিশ। শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেশ কিছুক্ষণ পর সচিবালয়ে প্রবেশ করেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে তার এবং আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। এ সময় হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন বলে দেওয়া সিইসির মন্তব্য প্রত্যাহারের দাবি জানান ডাকসু ভিপি। এই 3 দফা দাবি অনতিবিলম্বে না মানা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ঘৃণাভাবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন সেটাকে প্রত্যাখ্যান করছি। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডাকসুর নেতাদের দাবি যৌক্তিক, দ্রুত ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। গতকালকে মিটিং এর পরে বলেছি যে এইগুলি আমাদের আরো বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের ব্যর্থতা ও দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 3 দাবিতে সোমবার দুপুর 12টার পর শাহবাগ মোড়ে অবস্থান করে জাতীয় ছাত্র শক্তি। 3 ঘন্টা পর সড়ক ছেড়ে যান তারা। যারা এই খুনের সাথে জড়িত তাদের যেমন ন্যায় বিচার করে ছাড়বো, পাশাপাশি এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। যেই নির্বাচন কমিশনার মনে করে 2-1টা মানুষ মরতেই পারে, এই নির্বাচন কমিশনারকে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং
একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ব্যর্থতার দায়ে দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি। সন্দেহ হচ্ছে আপনি আসলে যোগ্যতায়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। ওসমান হাদির ওপর আক্রমণ তারই প্রমাণ। বিজয় দিবসের আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, নির্বাচনে জনগণের সঙ্গে মাঠে থাকবেন তিনি। এ সময় দলের সিনিয়র নেতারা অভিযোগ করেন, বিএনপিকে নিয়ে চক্রান্ত করছে একটি গোষ্ঠী। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতির সমালোচনা করেন তারা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ধর্মীয় প্রলোভনের ফাঁদ সৃষ্টিকারীদের নির্বাচনের মাধ্যমে বিচার করবে জনগণ। গণতান্ত্রিক উত্তরণে বহুমাত্রিক ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি তাদের। এই স্বাধীনতা কারো দয়ার দান নয়, এটা বাংলাদেশের মানুষের অর্জিত স্বাধীনতা। আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। খুব ভালো বোঝে দেশের মানুষ, তারা ঠিকই বিচার করবে। বিএনপি মহাসচিব বলেন, হাদির হামলাকারী চিহ্নিত হলেও একটি গোষ্ঠী এর সঙ্গে বিএনপিকে জড়ানোর চক্রান্ত করে যাচ্ছে। আমাদের ছাত্র, আমাদের সন্তান হাদির উপরে আক্রমণ হয়েছে, কিন্তু আক্রমণকারীকে চিহ্নিত করা হচ্ছে, হত্যার চেষ্টা যে করেছিল। দেখা গেছে যে সে হচ্ছে আওয়ামী লীগের একজন খুনি, আওয়ামী লীগের একজন সন্ত্রাসী। আজকে কেন স্লোগান দিতে দেয় তারা যে বিএনপিকে জবাব দিতে হবে? উদ্দেশ্য একটাই, যে বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায়। বন্ধুগণ, আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সুযোগ নিয়ে পরাজিত একটি গোষ্ঠী নতুন ইতিহাস তৈরির চেষ্টা করছে। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল, তারা করেও ছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। আর এই অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। দেশের স্বার্থ বিরোধী চক্র নির্বাচন বিরোধী তৎপরতা চালাচ্ছে উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভোট বানচালের জন্যই হাদিকে গুলি করা হয়েছে। কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। ভয় দেখিয়ে যারা ভোট পিছিয়ে দিতে চায় তাদের রুখে দিতে আগামী নির্বাচনে জনগণের সঙ্গে মাঠে থাকার ঘোষণা দেন তারেক রহমান। জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রিয় ভাই বোনেরা, এদিকে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। সিইসির বক্তব্য প্রত্যাহার না করলে তার পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু নেতারা। একই দাবিতে 3 ঘন্টা শাহবাগ অবরোধ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে ডাকসু নেতাদের মিছিলে 3 দফা বাধা দেয় পুলিশ। শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেশ কিছুক্ষণ পর সচিবালয়ে প্রবেশ করেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে তার এবং আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। এ সময় হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন বলে দেওয়া সিইসির মন্তব্য প্রত্যাহারের দাবি জানান ডাকসু ভিপি। এই 3 দফা দাবি অনতিবিলম্বে না মানা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ঘৃণ্যভাবে
আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন সেটাকে প্রত্যাখ্যান করছি। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ডাকসুর নেতাদের দাবি যৌক্তিক, দ্রুত ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। গতকালকে মিটিং এর পরে বলেছি যে এইগুলি আমাদের আরো বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের ব্যর্থতা ও দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 3 দাবিতে সোমবার দুপুর 12টার পর শাহবাগ মোড়ে অবস্থান করে জাতীয় ছাত্রশক্তি। 3 ঘন্টা পর সড়ক ছেড়ে যান তারা। যারা এই খুনের সাথে জড়িত তাদের যেমন ন্যায় বিচার করে ছাড়বো, পাশাপাশি এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। যেই নির্বাচন কমিশনার মনে করে 2-1টা মানুষ মরতেই পারে, এই নির্বাচন কমিশনারকে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। এবং একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ব্যর্থতার দায়ে দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি। সন্দেহ হচ্ছে আপনি আসলে যোগ্যতায়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ওসমান হাদিকে হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে র্যাব। এর আগে একই দিন সকালে ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় এ সময় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্বাক্ষরকৃত বিপুল পরিমাণ চেক বই এবং গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। অভিযানে এর আগে আরও 2 জন সহযোগীকে আটক করা হয়। পরে 3 জনকে উদ্ধার করা আলামত সহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তে এসব আলামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কবির কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আদাবর থানার 100 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ব্যবসা, ডাকাতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে বলেও জানায় র্যাব। রাজধানীর সায়দাবাদ ওয়াসা পাম্প সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ 18 লাখ টাকা জব্দ করেছে সেনাবাহিনী। অভিযানে মোট 11 জনকে আটক করা হয়। রাত 12টার দিকে 9ম পদাতিক ডিভিশনের অধীনস্থ 15 ইস্ট বেঙ্গল ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে। এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে মাদক বিক্রি এবং অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করত একটি চক্র। এতে দীর্ঘদিন আতঙ্কে ছিলেন স্থানীয়রা। সেনাবাহিনী জানায় আটকরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনী আরও জানায় এসব অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন সময় চাঁদাবাজির টাকা হিসেবে বিভিন্ন স্থানে পাচার করা হতো। আমরা এখান থেকে সবসময় চলাচল করি, তো এদের আতঙ্কিতে আমরা এখানে যাইতে পারি না। এরা এমনও সময় গেছে যে আমাদের চাকু ধরে এরা টাকা পয়সা নিয়ে নেয়। আমরা যখন ফল ব্যবসা করে আসি, ওরা সন্ধ্যার পরে এরা চাকু ধরে। নির্বাচনের আগে এমন একটা অভিযান, আমরা খুবই খুশি। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই। এই কাজগুলো করে এরা বিপুল পরিমাণ অর্থ তারা জমা করে এবং এগুলো বিভিন্ন সময় মাসোহারা হিসাবে, বিভিন্ন চাঁদাবাজের অর্থ হিসাবে, বিভিন্ন কাজ হিসেবে এই অর্থগুলো বিভিন্ন জায়গাতে পাচার হয়। 18 লক্ষ টাকা আমরা আজকে জব্দ করেছি। আমরা এই ঘটনার জন্য টোটাল 11 জনের মতো আটক করে আমরা থানা পুলিশের কাছে সোপর্দ করেছি। মহান বিজয় দিবসে তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করছে বাংলাদেশ সেনাবাহিনী। এই মুহূর্তে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি সেখানে। দিনে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত হয়েছিল আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। সেই স্বাধীনতার অর্জনের পর আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বরের সূর্যোদয়ের
থেকেই কিন্তু আজকে আনুষ্ঠানিকতা শুরু হবে মহান বিজয় দিবসের, এবং আমরা আছি এই মুহূর্তে সরাসরি তেজগাঁ পুরাতন বিমানবন্দরে, যেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় স্যালুট দেওয়ার প্রস্তুতি চলছে। 6টা 30 মিনিটে, মানে আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু সেই তপধ্বনি শুরু হবে, এবং 31 বার তপধ্বনির মধ্যে দিয়ে আজকের যেই মহান বিজয় দিবস আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এরপরে কিন্তু সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রথমে পুষ্পার্পণ করবেন, তারপরে প্রধান উপদেষ্টা করবেন বলে আমরা যেমনটা জানতে পেরেছি। 71-এর মহান বিজয় মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের এবং স্বাধীন বাংলাদেশের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে কিন্তু আজকের এই তপধ্বনি করা হচ্ছে। বাংলাদেশের মধ্যে 2টি জায়গায় কিন্তু আমরা জানি যে তপধ্বনিটি হচ্ছে, বা রাজধানীর এই পুরাতন বিমানবন্দর তেজগাঁ সেখানে, এবং কক্সবাজারে কিন্তু সেখানেও একই সময়ে একযোগেই কিন্তু অনুষ্ঠিত হবে সেই তপধ্বনি, এবং যারা আসলে শহীদ হয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে তাদের সম্মান জ্ঞাপনের ক্ষেত্রেই কিন্তু এই তপধ্বনিটি আসলে করছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন নানা আয়োজনের মধ্যে দিয়ে নানান প্রস্তুতি আছে, নানান আয়োজন আছে, সেগুলো এরপরে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। ভোরের যেই নীরবতা ছিল সেই নীরবতা কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে, ঠিক শুদ্ধ সূর্য উদয় হয়ে গেছে। এখন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হচ্ছে 31 বার তপধ্বনি। এই 31 বার তপধ্বনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদেরকে উৎসর্গ করা হচ্ছে। স্বাধীন বাংলাদেশের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে কিন্তু আজকের এই তপধ্বনিটি হচ্ছে, এবং প্রতি বছরই কিন্তু সেই তপধ্বনিটি মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা প্রস্তুতি নিচ্ছে। 6টা ঠিক 31 মিনিট পেরিয়েছে, এখন তপধ্বনিটি শুরু হবে। এদিকে কিন্তু সাভার স্মৃতিসৌধে মাননীয় রাষ্ট্রপতি কিন্তু পুষ্প অর্পণ করার জন্য এসেছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজুস সালিহ। এবং আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধের যে মনুমেন্ট সেইখানে তিনি আসছেন, এবং তাকে দুই পাশ থেকে আসলে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কয়েকজন উপদেষ্টা সেখানে এসে থেকে আসলে সঙ্গ দিচ্ছেন। রাষ্ট্রপতি এখন বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এবং এর মাধ্যমে আজকের মহান বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। সে মাসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় সালাম দিবে সশস্ত্র সালাম।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দিনের শুরুর 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার প্রথম প্রহরে তিনি 71-এর বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আসলে তিনি তার সম্মান জানানোর মধ্য দিয়ে শুরু হলো আজকের আনুষ্ঠানিকতা। এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুই পাশে আমন্ত্রিত মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শহীদ পরিবারের সদস্য এবং কয়েক রাজনৈতিক দলের যারা আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে এসেছেন তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন এবং তিনি এগিয়ে যাচ্ছেন শহীদ বেদির অন্য প্রান্তে যেই দিকে আছে উপদেষ্টা পরিষদের সদস্য। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সব উপদেষ্টারা এসে উপস্থিত হয়েছেন। আছেন আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, জ্বালানি বিদ্যুৎ রেল পরিবহন সেক্টরের উপদেষ্টা ফাউজুল কবির খান, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আছেন। দেখতে পাচ্ছি আমরা প্রধান বিচারপতি সহ আরও অনেকেই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এখন সেখানে এসে তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। ঠিক এই দিকটাতে আমরা অনেককেই দেখতে পাচ্ছি যারা বিদেশি কূটনৈতিক মিশনের সদস্য, অর্থাৎ বিভিন্ন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কয়েকটি দেশের রাষ্ট্রদূতরাও কিন্তু এখানে এসে এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সেখানে এসে তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। 16ই ডিসেম্বর বাঙালি জাতির শত বছরের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনের একটি এই দিন 1971 সালের 16ই ডিসেম্বর দীর্ঘ 9 মাস বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে জীবন বাজি রেখে রণাঙ্গনে বীর দর্পের লড়াই করে অকুতোভয় বীর সেনানীরা আজকের এই দিনেই বাঙালি জাতির বিজয়ের সূর্য ছিনিয়ে এনেছিলেন। সেই অকুতোভয় সৈনিক এবং বীর শহীদদের সম্মান জানাতে 16 ডিসেম্বর থেকে সকাল থেকে শুরু হয়েছে আজকের আনুষ্ঠানিকতা। প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এসে পুষ্পস্তবক অর্পণ করেছেন। তার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে রাষ্ট্রীয় আচারের প্রথম প্রহরের অনুষ্ঠান শুরু হলো। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন। আমরা যেটা জেনেছি হয়তো আর 10 থেকে 12-15 মিনিটের মধ্যেই তিনি এসে এখানে উপস্থিত হবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পর এই স্মৃতির প্রেরণার সৌধ খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এরপর এখানে জনতার ঢল নামবে, মানুষের ঢল নামবে। মানুষ তার বীর সন্তানদেরকে যে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য এখানে আসবেন এবং ফুলে ফুলে ছেয়ে উঠবে এই স্মৃতিসৌধের বেদি এবং মানুষের সবটুকু প্রাণের আবেগ ভালোবাসা উজাড় করে জাতি আস্থার শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবে। তার সবটুকু আয়োজন শেষ। ইতোমধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার প্রথম পর্যায়ের তিনি ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তিনি স্মরণ করেছেন। জানেন যে 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি জাতি এই দিন অর্জন করেছিল তার 100 বছরের শ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবসে এবং এই দিনে পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশের অভ্যুদয় ঘটে, যেখানে সেটিকে অর্জন করতে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই স্বাধীন দেশ, আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র, এই মানচিত্রকে অর্জন করতে, এই ভূখণ্ডকে স্বাধীন করতে পাক হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ 9 মাস লড়াই করেছে বীর সেনানীরা, বাংলাদেশের অকুতোভয় সৈনিক, যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। তাদের স্মরণ করতেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার কোনো কমতি নেই। জাতি আজ বিনম্র চিত্তে শ্রদ্ধাবনত ভাবে স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের, সেই সূর্য সন্তানদের। ভোরের আলো ফোটার আগেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সূচনা করেছেন। এখানে উপস্থিত আছেন, আমরা দেখতে পাচ্ছি 3 বাহিনীর প্রধান আছেন, প্রধান বিচারপতি, সকল উপদেষ্টা এবং বাংলাদেশে অন্যান্য দেশের মিশনে কর্মরত বিভিন্ন কূটনৈতিক
কর্মকর্তা এবং হচ্ছে যে রাষ্ট্রদূতগণ। এছাড়াও আমন্ত্রিত হয়েছেন এখানে মুক্তিযোদ্ধা, আহত এবং পঙ্গু মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ছাড়াও এখানে উপস্থিত হয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, একটু পরেই তিনি আসবেন, এসে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদন শেষ হলে তারপরে সেটিকে এই স্মৃতিসৌধকে খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। মানুষ আসলে এখানে আবার আসবেন তার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে, দলে দলে আসবে আজ বাঙালি, যে যেখানে যেই জায়গাতেই তার শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর জন্য স্মৃতির মিনার রয়েছে, প্রেরণার মিনার রয়েছে, তার প্রতিটি শহীদ মিনার প্রেরণার স্মৃতিস্তম্ভের সবকটি বেদি আজকে ভালোবাসা, আবেগ আর অশ্রুসিক্ত ফুলে ভরে উঠবে। যাদের ত্যাগের বিনিময়ে এই লাল সবুজের পতাকা 1,56,570 বর্গ মাইলের বাংলাদেশ হানাদার মুক্ত করতে যারা জীবন বাজি রেখে সমরে জীবনকে বিলিয়ে দিয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূখণ্ড অর্জন করেছি। 1971-এর 16 ডিসেম্বর যেই অকুতভয় বীর সেনানীদের জীবনের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বিশ্ব মানচিত্রে নতুন একটি দেশের অভ্যুদয় ঘটেছে। নতুনভাবে আমাদের যে যাত্রা শুরু হয়েছে, আমরা যে পরাধীনতার নাগপাশ থেকে ছিন্ন হয়ে আমরা যে মুক্তির স্বাদ নিয়েছি, সেই জায়গাটিতে আসলে তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাতে জাতির একটুও কমতি নেই। চলছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। সম্মান জানানোর সকলে অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে দেশি কূটনীতিকরা রয়েছেন, বাংলাদেশের সরকারি বিভিন্ন কর্মকর্তা রয়েছেন। সকাল 6টার কিছু পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার প্রথমেই তিনি ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাবনতভাবে বিনম্র চিত্তে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসে উপস্থিত হবেন। তার শ্রদ্ধা জানানোর পর এই স্মৃতির সৌধ খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। শুধুমাত্র এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ নয়, 1,47,570 বর্গ মাইলের পুরো ভূখণ্ড জুড়ে যেখানেই রয়েছে এই স্মৃতির মিনার, যেখানেই জাতির সূর্য সন্তানদের, শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর স্মৃতিস্তম্ভ রয়েছে, তার প্রতিটি বেদি আজকে ফুলে ফুলে ভরে উঠবে। বাঙালি জাতি তার শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করবে শ্রদ্ধাবনত চিত্তে, যাদের আত্মত্যাগের বিনিময়ে 9 মাসের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই স্বাধীন ভূখণ্ড অর্জন করেছি। আমরা যেই স্বাধীন ভূখণ্ডের মধ্য আজকে যে আমরা স্বাধীনতার স্বাদ অর্জন করেছি, তাদের যেই সম্মান জানানোর জন্য জাতি প্রস্তুত। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 31 বার তপধ্বনির মধ্য দিয়ে শুরু হওয়া সেই আনুষ্ঠানিকতা এখনো চলছে। এরপরে আজকে সারাদিন পুরো দেশে রাষ্ট্রীয় নানা ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, অনুষ্ঠান সূচি রয়েছে। যে যেখান থেকে পারবেন শুধুমাত্র এই স্মৃতিসৌধ নয় কিংবা কেন্দ্রীয় শহীদ মিনার নয়, 1,47,570 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটিতে অথবা যেখানে এই স্মৃতির মিনার রয়েছে, প্রেরণার উৎস এই স্মৃতিস্তম্ভ রয়েছে, তার সবকটি বাঙালির আবেগ, ভালোবাসা আর শ্রদ্ধার ফুলে আজকে ভরে উঠবে। আমরা দেখতে পাচ্ছি এই সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর এই রাষ্ট্রীয় অনুষ্ঠানের আমন্ত্রিত হয়েছেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, যার মধ্যে অনেককেই আমরা দেখতে পাচ্ছি তারা উপস্থিত হয়েছেন। আছেন বীর মুক্তিযোদ্ধা, সেই 71-এর রণাঙ্গনের লড়াকু বীর সৈনিকরা, এখনও যারা বেঁচে
বেঁচে আছেন, যারা জীবিত রয়েছেন, সেই পঙ্গু অথবা সুস্থ মুক্তিযোদ্ধাদের অনেকে এখানে আমন্ত্রিত হয়েছেন। তারা এসেছেন, আছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ। উপদেষ্টা পরিষদের সকলকেই আমরা দেখতে পাচ্ছি। আছে 3 বাহিনীর প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বাংলাদেশে অবস্থিত বিশ্বের অন্যান্য রাষ্ট্রের যেই দূতাবাস রয়েছে, যে কূটনৈতিক মিশন রয়েছে, তার গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং রাষ্ট্রদূতগণ অনেকেই এসে এখানে উপস্থিত হয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সালাম চলে তখন এখান থেকে কেউ জুড়ে বলছিল স্বয়ং আর্মি চিফ আর্মি চিফ বলছে তুমি কি দেখতেছো না এই সব কথা বলছে, তো সমস্যা নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি বাংলাদেশের শক্তিশালী যে বিস্তৃত সংস্কার বলে দিচ্ছে না সবাইকে, ওই সময় কথা বলা যাবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা জানানোর পরে এই স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। তখন এখানে ভিড় বাড়বে, মানুষ ফুল হাতে শ্রদ্ধা জানাতে তার শ্রেষ্ঠ সন্তানদের সেই স্মৃতির পাদদেশে আসবেন। হৃদয় নিংড়ানো ভালোবাসার সবটুকু আবেগ উজাড় করে তারা সেখানে ঢেলে দিবেন তাদের পুষ্পার্ঘ্য। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রদ্ধা জানানোর জন্য উপদেষ্টা পরিষদের সবাই যেমন উপস্থিত হয়েছেন, আছেন 3 বাহিনীর প্রধান এবং হচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য দেশের কূটনৈতিক মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আছেন এখানে রাষ্ট্রদূতগণ এবং হচ্ছে আমন্ত্রিত হয়েছেন এখনো জীবিত থাকা বীর মুক্তিযোদ্ধা এবং আছেন আহত বঙ্গ মুক্তিযোদ্ধাদের অনেকেই এবং শহীদ পরিবারের অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন। পাকিস্তানের সঙ্গে দীর্ঘ 9 মাসের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 1971-এর 16 ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে এক নতুন দেশের অভ্যুদয় ঘটে, যা আজকের স্বাধীন বাংলাদেশ। এই দেশটিকে অর্জনে যেই রক্ত সাগর পাড়ি দিতে হয়েছে, যাদের আত্মত্যাগ এবং যেই বীর সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে জীবনদানের মধ্য দিয়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ, সেই জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্র তার আচার অনুষ্ঠানের একটুও কমতি রাখে নাই। তাদের সকাল 6টার কিছু পরেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এখানে এসে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে, তার পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রীয় আচারের সূচনা করেছেন। এরপরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন। তিনি শ্রদ্ধা জানানোর পর এটি খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এরপরে মানুষ ফুল হাতে ভিড় করবেন তার সূর্য সন্তানদেরকে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানাতে। শুধু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ নয় কিংবা কেন্দ্রীয় শহীদ মিনার নয়, 1,47,570 বর্গ মাইলের যেখানেই শহীদ মিনার রয়েছে, প্রেরণার স্মৃতিস্তম্ভ রয়েছে, তার সবগুলোই আজকে বাঙালির আবেগ, শ্রদ্ধার, ভালোবাসার ফুলে ভরে উঠবে। আজ সারাদিন বাঙালি তার সূর্য সন্তানদের স্মরণ করবে, যাদের ত্যাগের বিনিময়ে একটি নতুন সূর্যোদয় ঘটেছিল 1971-এর 16 ডিসেম্বর। আমরা সেই বীর শহীদদের যারা আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদেরকে বর্বর হায়না পাকিস্তানের অপশাসন এবং শোষণের নাগপাশ থেকে মুক্ত করেছিলেন, সেই বীর শহীদদের, সেই সূর্য সন্তানদের কৃতজ্ঞতার সঙ্গে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে।
পর্যন্ত ছিলেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে স্মৃতির যেই স্মৃতিসৌধ রয়েছে তাতে একটু আগেই 6টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির উদ্দেশ্যে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা তার প্রথম প্রহরের আনুষ্ঠানিকতা শুরু হয়। এখন অপেক্ষা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর একটু অল্প সময়ের মধ্যেই তিনি এখানে এসে উপস্থিত হবেন। তিনি শ্রদ্ধা নিবেদনের পর এই স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এরপর বাঙালি তার সূর্য সন্তানদের সম্মান জানাতে শ্রদ্ধা আর ভালোবাসার ফুল হাতে উপস্থিত হবেন এই স্মৃতিসৌধের প্রতিটি বেদি আজ ভরে যাবে শ্রদ্ধা ভালোবাসার ফুলে ফুলে ছেয়ে উঠবে। শুধুমাত্র এই স্মৃতিসৌধ নয়, 1,47,570 বর্গ মাইলের পুরো বাংলাদেশের যেখানে যেখানে স্মৃতির মিনার কিংবা স্মৃতিস্তম্ভ রয়েছে তার সবগুলোই অশ্রু, ভালোবাসা এবং আবেগের ফুলে বাঙালি আজ তার শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটু অল্প সময়ের মধ্যে এসে উপস্থিত হবেন। তার সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, তার ফুল দেওয়ার মধ্য দিয়েই খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। একটু আগেই এখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দিনের প্রথম প্রহরে তিনি সূর্য সন্তানদের সম্মান রাষ্ট্রের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের আনুষ্ঠানিকতা। আমরা দেখছি যে ইতিমধ্যেই সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রাঙ্গণে প্রবেশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সেই দৃশ্য এখন টেলিভিশনের মাধ্যমে সময় টেলিভিশনের দর্শকদের দেখাতে চাই। দর্শক দেখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে আসছেন। প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে আসছেন আপনার উপস্থিত অতিথিগণের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। নিচে নেমে এসেছেন সেটি সশস্ত্র বাহিনী সম্মান গান রাষ্ট্রীয় সালাম দেবে। সশস্ত্র সালাম।
সশস্ত্র বাহিনী সম্মান গান অস্ত্র হবে অস্ত্র নামা। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি শ্রদ্ধা নিবেদন শেষ করেছেন। জাতির সূর্য সন্তানদের পুষ্পার্ঘ নিবেদনের পর তিনি এখন এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং এখান থেকে তিনি আমন্ত্রিত যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তিনি তাদের সঙ্গে হ্যান্ডশেক করছেন, কুশল বিনিময় করছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং যে আগত যে মুক্তিযোদ্ধা আমন্ত্রিত যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলছেন, শ্রদ্ধা তাদের সঙ্গে খোঁজ খবর নিচ্ছেন এবং আছেন এখানে শহীদ পরিবারের সদস্যরাও। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কুশল বিনিময়ে এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে যিনি এখানে শুধুমাত্র প্রধান এখানে বিদেশি কূটনৈতিক মিশনের বাংলাদেশে যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের যে সকল কূটনৈতিক মিশন রয়েছে তাদের যেই সদস্যরা রয়েছে তাদেরকে অনেককেই আমরা এখানে দেখেছি। আছে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, আছে এখানে আমন্ত্রিত অন্যান্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এগিয়ে যাচ্ছেন এবং তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। আর 16ই ডিসেম্বর বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ অর্জনের অন্যতম একটি। এই দিনে বাঙালি জাতি শোষণের নাগপাশ ছিন্ন করে মুক্তি লাভ করেছিল, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয়, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন মানচিত্র, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, তাদের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানাতে সকাল এই 16ই ডিসেম্বর বিজয়ের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে এই স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়েছেন। তারপরে এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন পুষ্পস্তবক অর্পণ করার পর তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে এখন কুশল বিনিময় করছেন। আজ সারাদিন জাতি তার সূর্য সন্তানদের স্মরণ করবে বিনম্র শ্রদ্ধায়, বিনম্র চিত্তে। শুধুমাত্র সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ নয় কিংবা কেন্দ্রীয় শহীদ মিনার নয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে 1,47,570 বর্গ মাইল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতির মিনার এবং প্রেরণার যে স্মৃতিস্তম্ভ তার সবগুলোই আজকে ফুলে ফুলে ভরে উঠবে। বাংলা জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের একাগ্রচিত্তে বিনম্র শ্রদ্ধায় আজ স্মরণ করবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ 9 মাসের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলা 30 লক্ষ শহীদের জীবন এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, যাদের আত্মত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন একটি মানচিত্রে একটি দেশের স্বাধীন সার্বভৌম দেশের অভ্যুদয় ঘটেছিল, সেই বীর সন্তানদের জাতি আজ একাগ্র চিত্রে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে। বিজয়ের প্রথম প্রহরে ভোরের আলো ফোটার আগেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সূচনা করেছেন জাতির সূর্য সন্তানদের, বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এরপর পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন সেখানে অপেক্ষা করছেন প্রধান বিচারপতি। তিনি যখন শ্রদ্ধা নিবেদন শেষ করবেন এরপরে উপদেষ্টা পর্যায়ের অন্যরা সেখানে এসে উপস্থিত হবেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এগিয়ে আসছেন প্রধান বিচারপতি।
হ্যাঁ শুনতে পাচ্ছি। উপদেষ্টা মহোদয় উপদেষ্টা নিয়ে আসেন এদিকে, এদিকে নিয়ে আসেন না, নিয়ে আসেন একদম নিয়ে আসেন। আগে থাকে নাকি ভুল নাবিল তো আর পরে আপনি নাবিলেরই রাখবেন 7:30 বলে, ঠিক আছে, বের হয়ে যাবো। আমরা এখানে দেখছি উপস্থিত হয়েছেন বাংলাদেশে বিদেশি কূটনৈতিক মিশনের যে সদস্য রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তাদের অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। তারা আমন্ত্রিত হয়ে এসেছেন। আছে বীর মুক্তিযোদ্ধা, তারপরে পঙ্গু মুক্তিযোদ্ধাদের অনেকে এখানে রয়েছে। এরপরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভোরের আলো ফোটার আগে বিজয়ের প্রথম প্রহরে তিনি আসলে প্রথমে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। তার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়েছে। আমরা একটু কথা বলব এই মুহূর্তে। বিজয়ের এই এখন প্রতিক্রিয়া জানাবেন বা তিনি আসলে কথা বলবেন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি একটু তার সেই প্রতিক্রিয়া দর্শকদেরকে শোনাতে চাই। জনগণের কাছে জবাব দেবে এবং যেখানে সুশাসন, ন্যায় বিচার নিশ্চিত হবে। আবার শুরু করব, আমরা একটু আসি আপা, একটু আমাদের আর পেছানোর জায়গা নেই, আপনারা পেছান। যথেষ্ট জায়গা বলবেন যে এবারে বিজয় দিবসের আপা একটু ঠিক হোক, বলেন কি বলবো। বিজয় দিবসের আসলে প্রত্যাশার জায়গাটা আসলে কোন জায়গাটা? নাসির ভাই, হ্যাঁ এই রেডি আপনারা? সেই যখন থেকে আমরা স্বাধীন হলাম তখন থেকে আমাদের প্রত্যাশা ছিল একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার, প্রত্যাশা ছিল একটা শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থার। তো অনেক বছর পরে এখন আবার মনে হচ্ছে যে ওই জিনিসগুলো আমরা অ্যাচিভ করতে পারি নাই বলেই তো গণ অভ্যুত্থান হলো, পারি নাই বলেই তো বিপ্লবটা হলো। এবং আমরা আজকে এমন একটা সন্ধিক্ষণে আছি যেখানে আমরা একটা শাসন ব্যবস্থাকে পিছনে ফেলে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব। সেখানে আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে। আমরা খুবই আশা করছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। এই জন্য যে এখানে কেবলমাত্র একটা নির্বাচনই হচ্ছে না, একটা গণভোটও হচ্ছে, যেখানে সংস্কার প্রশ্নে বড় কতগুলো বিষয়ে জনগণ তাদের মতামত জানাতে পারবে। এখন তার উপর নির্ভর করে গণতন্ত্রের যাত্রাটা এবার পরিবর্তিত আকারে শুরু হতেই পারে। এটা তো সত্য কথা যে 54 বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে 71-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যেই বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারবো। 12 তারিখে তো নির্বাচন, যারা আসলে ভূমিকা রেখেছিল তাদের উপর যে আঘাত আসছে সেই বিষয়ে আসলে বাংলাদেশের রাজনীতিতে এটা একটা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে না করে
এই হত্যাটাকে হত্যার চেষ্টাটাকে একটা অস্ত্র হিসেবে গ্রহণ করি। এটা অত্যন্ত নিন্দনীয় এবং কাপুরুষোচিত। এটার মধ্যে তো কোনো বীরত্ব নেই। আপনার যদি শক্তি থাকে আপনি জনগণকে ফেস করেন, এবং জনগণকে ফেস কেমন করে করতে হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, তো সেটা সকলেই জানে, সেটা সকলের কাছে স্পষ্ট। সেটা না করে প্রতিপক্ষকে ঘায়েল করার এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি চলে এসছে, এটা কোনোভাবেই নতুন বাংলাদেশে আর গ্রহণ করার তো কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। অন্তর্বর্তী সরকার কি কোনোভাবে এই যে গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যারা, তাদের উপর যে জীবনের হুমকি আসছে, সেটা তাদেরকে কি নিরাপত্তা দিতে ব্যর্থ কিনা? আমি একটা টেন্ডেন্সি খুব দেখি যে আপনারা ব্যর্থ কিনা, আপনারা সফল কিনা। একটা 1-1.5 বছরের সরকারের ব্যর্থ আর সফলতার গল্পটা একটু অন্যভাবে বিচার করতে হবে, এই জন্য যে আমরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা নিয়েছিলাম তখন একেবারে ভেঙে পড়া একটা অবস্থা থেকে আমরা কাজটা শুরু করেছি। সেই ভেঙে পড়া অবস্থাটাকে জোড়া লাগিয়ে রাষ্ট্রটাকে আবার একটা যাত্রার দিকে নিয়ে যাওয়াই ছিল আমাদের কাজ। আমরা সেই কাজটা করেছি। সেখানে আমি নিজেকে এই সরকারকে ব্যর্থ বা সফল কোনোটা বলারই কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। এই সরকার তখনই সফল হবে যখন দেখা যাবে যে উদ্দেশ্য নিয়ে এই সরকারের যাত্রাটা একটা সুষ্ঠু নির্বাচন, বিচার করা এবং সংস্কার করা, সেগুলো কাজ শেষ পর্যন্ত গিয়ে আমরা সফল হব। আর একটা কথা হচ্ছে যে নিরাপত্তা দেওয়ার যতটুকুন স্বাভাবিক প্রস্তুতি থাকে সবটুকুন স্বাভাবিক প্রস্তুতি আমাদের আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ের আঘাতটা দিয়ে যে স্বাভাবিক প্রস্তুতির চাইতেও বেশি কিছু আমাদেরকে নিতে হবে, কারণ প্রতিপক্ষ আরও বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে। এই যে পিছন দিক থেকে আঘাত, এটার বিপরীতে আমাদেরকে আরও বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি। আমরা নিরাপত্তা আরও জোরদার করছি। 12 তারিখে তো নির্বাচনটি হবে, নির্বাচনটা আসলে কিরকম হবে এবং নির্বাচনে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কিরকম থাকবে? আমাদের প্রচেষ্টা হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন হবে, আমাদের প্রচেষ্টা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে লোকে ভোট দিতে পারবে, আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তিপূর্ণভাবে লোকে ভোট দিতে পারবে। এখন এইটাকে ব্যাহত করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে, সেই শক্তিটাকেও একই সাথে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে এবং একই সাথে আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলে দিতে পারি যে আমরা শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত একটা নির্বাচনের দিকে তাকাচ্ছি। অবশ্যই এটার বিপরীতে এখন দেখতে পাচ্ছি আরো বেশি প্রকট করে যে প্রতিপক্ষ যে আঘাতগুলো হানছে সেগুলো আসলে রক্তাক্ত, একটা সংঘাতময়। সেটার জন্য আমাদেরকে এখন বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। কিন্তু একটা কথা বলা দরকার জনগণের উদ্দেশ্যে, যে আমাদেরকে জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা, যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয়। আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতন সেই চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে তিনি তার প্রত্যাশার কথা বলছিলেন, তিনি তার নতুন বাংলাদেশ গড়তে তিনি আসলে নতুন যে বার্তা দিচ্ছেন, তিনি বলছেন যে এই আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে, সুদৃঢ় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে স্মৃতিসৌধ এবং সেখানে আসলে বিভিন্ন শ্রেণী পেশার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখন ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন স্মৃতির সেই স্মৃতিসৌধে। এখানে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান জানানো হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, একজন উপদেষ্টাকে আমরা পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলতে চাই। স্যার ছোট্ট করে স্যার না স্যার কোনো 16 ডিসেম্বর হচ্ছে, প্লিজ থামো 16 ডিসেম্বর প্লিজ চুপ করেন। হ্যাঁ, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন। এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের যে মুক্তিযুদ্ধকালীন গৌরব গাথা, আমাদের সে অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান,
আমাদের দেশ গড়ার যে প্রত্যয় সেগুলি সব মনে পড়ে এবং এই 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। এখানে আসলে ভালো লাগে এবং শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসায় মন সিক্ত হয়। ধন্যবাদ। সম্মানিত উপদেষ্টা, তিনি বেশি কথা না বলে খুবই সাধারণভাবে তিনি আসলে এখান থেকে চলে গেলেন। আপনি দেখলেন যে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা ইতিমধ্যে আসলে উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা জানানোর জন্য বেদি উন্মুক্ত করে দেওয়ার পর এখন মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা জানানোর পরে এখন আসলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বাঙালি তার শ্রেষ্ঠ সন্তানদের, সূর্য সন্তানদের ফুলে শ্রদ্ধা জানাবে আজকে সারাদিনই। শুধুমাত্র সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ কিংবা কেন্দ্রীয় শহীদ মিনার নয়, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য শহীদ মিনার স্মৃতিস্তম্ভে এবং 1,47,570 বর্গ মাইলের প্রতিটি শহীদ মিনার, প্রতিটি স্মৃতির বেদি আজকে ভরে উঠবে ভালোবাসার ফুল, ভালোবাসার শ্রদ্ধায়। বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে তার সূর্য সন্তানদের। সকালে ভোরের আলো ফোটার আগেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সূচনা করেছেন। তিনি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি পুষ্পস্তবক অর্পণ করেন জাতির সূর্য সন্তানদের। এরপরে আসলে এখন উপদেষ্টা পরিষদের সদস্যরা এখন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়েছে। এখন সেটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। বাইরে অপেক্ষমান সাধারণ মানুষের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে সেখানে প্রবেশ করেছেন এবং দেখছেন যে ফুলে ফুলে ভরে উঠছে স্মৃতিসৌধের বেদি। এখানে শুধুমাত্র অনেক উপদেষ্টারা শুধু এসেছেন তা নয়, আমরা দেখেছি যে বিদেশি কূটনৈতিক মিশনের যে রাষ্ট্রদূত রয়েছেন, যে দূতাবাসগুলোর সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও এসেছেন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধাদের অনেকে আছেন। তারপরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বজনেরা রয়েছে। এছাড়াও আমরা দেখছি কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা, তাদেরকেও আসলে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারাও এখানে এসেছেন। এবং সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদনের পর এই স্মৃতির মিনার উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। বাইরে অসংখ্য মানুষ অপেক্ষমান রয়েছে, তারা আসার পরে ফুলে ফুলে ভরে উঠবে এই স্মৃতির বেদি, স্মৃতির মিনার। 1971-এর 16 ডিসেম্বর 100 বছরের বাংলা জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন, 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন বলা এই 1971-এর 16 ডিসেম্বরের মহান বিজয় দিবস। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ এবং সেই স্বাধীন বাংলাদেশের যারা রূপকার, সেই শহীদ বীর যারা এই স্বাধীন বাংলাদেশের রূপকার, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা এবং সম্মান জানাতে জাতি আজ সারাদিনই বিভিন্ন রকমের অনুষ্ঠান পালন করবে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটর্নি জেনারেল তিনি আসলে এগিয়ে আসছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। তার আগে 3 বাহিনীর প্রধান এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা সম্মান জানিয়েছেন। এরপরে এই স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এরপরে এখানে ভিড় জমবে, হাজারো মানুষের ঢল নামবে। বাঙালি জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের আজ শ্রদ্ধা বনত চিত্তে স্মরণ করবে। 1971-এর 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাসের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি দেশের আত্মপ্রকাশ ঘটেছিল, একটি দেশের অভ্যুদয় ঘটেছিল, বিশ্ব মানচিত্রে নতুন একটি দেশের আবির্ভাব ঘটেছিল। সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীন বাংলাদেশের যারা রূপকার, যারা সেই শহীদ, যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম দেশ আজকে পৃথিবীর বুকে
মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই বীর সন্তানদের জাতি আজ গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে। বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে দেশের মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই খবরই আমরা জানছিলাম। আমরা আবারও যুক্ত হব আমাদের সহকর্মীদের সঙ্গে। দর্শক, আবারও আমরা যাচ্ছি বিজয় দিবসের লাইভে। বছরে পদার্পণ করলো, 54 বছর শেষ করে 55 বছরে পদার্পণ করলো এবং এই বিজয়ের লগ্নে বরিশালেও নানা আয়োজনের মধ্য দিয়ে আজকে এই আয়োজন শুরু হয়েছে এবং যেটি দিনভর চলবে। এই মুহূর্তে শহরের ডিসি অফিস সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে আমরা রয়েছি এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক এক করে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করছে, যেটি শুরু হয়েছিল সাত সকালে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় এবং এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করছে এবং পুষ্পার্ঘ্য অর্পণের পর বিজয় দিবসে নানা আয়োজন রয়েছে। বরিশালবাসী বর্ণাঢ্য বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করছে। সকাল 9টায় বেলস পার্কে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে শারীরিক কসরতে অংশ নিয়ে থাকে প্রতি বছর আমরা দেখি। সকাল 11টায় রয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন এবং বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রদর্শন করা হবে বরিশালের কীর্তনখোলা নদীতে BIWTA ঘাটে। এছাড়াও বর্ণিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই মহান বিজয় দিবস উদযাপন করছে বীর বাঙালি। তারা বলছেন যে স্বপ্ন, যে ভাবনা থেকে এই মুক্তিযুদ্ধে অংশ তারা গ্রহণ করেছে, লাখো শহীদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের একটি দেশ তারা পেয়েছে, স্বাধীন ভূখণ্ড পেয়েছে, সেটি কাঙ্ক্ষিত অর্থে সেই তার স্বাদ উদযাপন করতে পায়নি বীর বাঙালি। গত 54 বছরও নানান বৈষম্য বঞ্চনা ছিল, যার পরিপ্রেক্ষিতে একের পর এক তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আজকে দেখুন যে সকাল থেকে যে মানুষের স্রোত শুরু হয়েছে, গণমানুষের আগমনী শুরু হয়েছে বরিশালের এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এখানে চলছে। এর আগে টর্চার সেলের, সেখানে বরিশাল শহরের ওয়াবদা কলোনি সংলগ্ন টর্চার সেলের বধ্যভূমি রয়েছে, সেখানেও স্থানীয় মাঠ প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। বরিশাল শহরের বাইরেও যে উপজেলাগুলো রয়েছে, উপজেলা প্রত্যেকটি সদরেই যে বিভিন্ন মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিফলক রয়েছে, সেই জায়গাগুলোতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের এই পুণ্য লগ্নে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। এই মুহূর্তে বরিশালে এখন বাজে সকাল 7:30 বাজে। এই মুহূর্তে কিছুটা উপস্থিতি কম থাকলেও আমরা আরও 7 সকাল থেকে দেখেছি যে গণমানুষের যে ঢল নেমেছে সেটি চোখে পড়ার মতন ছিল। যদিও বিভিন্ন রাজনৈতিক দল সকাল 11টা থেকে সকাল 10টা থেকে এক এক করে এখানে আসবেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন আজকের দিনটিতে নানান ধরনের তারা সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা অব্যাহত রেখেছে বরিশালে। তারা বলছেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর দ্বিজাতিতত্ত্বের উপর ভিত্তি করে গঠিত পাকিস্তান রাষ্ট্রে প্রথম থেকেই ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি এবং সেই ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্যই তারা এখন লড়াই করে যাচ্ছে। সেই ইনসাফ প্রতিষ্ঠার জন্যই 24-এর আরেকটি গণ অভ্যুত্থান হয়ে গেল, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালি
যে তার কাঙ্ক্ষিত স্বপ্ন সেটি পাবেন বলে তারা প্রত্যাশা করছে। এবং তারা বলছেন যে পশ্চিম পাকিস্তান প্রতিনিয়ত পূর্ব পাকিস্তানের বাঙালির উপর, জনসাধারণের উপর যে শোষণ বঞ্চনা রেখেছিল সেটি ঘোচাতেই কিন্তু ৭১-এর এটি যুদ্ধ হয়ে গিয়েছে। এবং তারা মাতৃভাষা সংস্কৃতির উপরও আঘাত হানে সেই পাক বাহিনী বাঙালির রাষ্ট্রভাষা আন্দোলনের ধাপে ধাপে স্বাধীনতা সংগ্রামের রূপ নেয় ৭১-এ। এবং এরই পর্যায়ে কিন্তু এরই ধারাবাহিকতায় কিন্তু বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা চিরতরে শেষ করে দিতেই বর্বরতার পথ বেছে নেয় পশ্চিম শাসকেরা। যেটি জানেন যে ৭১-এর ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী সেনারা নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ট্যাঙ্ক, কামান, মেশিন গানের মতো ভয়ঙ্কর সমস্যা দিয়ে গণহত্যায় মেতে ওঠে। এবং নিজ দেশের মানুষের উপর নিজেদের সেনাবাহিনীর এমন ঘৃণ্য গণহত্যা ছিল ইতিহাসে বিরল। পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা থেকে শুরু থেকেই বাঙালির সন্তানেরা কিন্তু বীর বাঙালির সন্তানেরা তারা সেটি প্রতিরোধ গড়ে তোলে। এবং যে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে ৭১-এর আজকের দিনটিতে তারা বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়, যার মধ্য দিয়ে একটি লাল সবুজের পতাকা পাই আমরা, একটি স্বাধীন ভূখণ্ড পাওয়া যায়। এবং সেই স্বাধীন ভূখণ্ডে দেখুন আমরা আস্তে আস্তে ছবিতে দেখানোর চেষ্টা করছি মানুষ মহান বিজয় দিবসের এই পুণ্য লগ্নে সাত সকাল থেকেই মানুষ আসছে। তারা মিছিল সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এসেছে, বিভিন্ন সামাজিক সংগঠন এসেছে। এই মুহূর্তে শহরের একটি নামকরা প্রতিষ্ঠান সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, তারা সেখানকার অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষার্থীরা এসেছেন। এবং কিছুক্ষণ আগেও আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, খেটে খাওয়া মানুষ, ছাপোষা মানুষ, নানান শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদের রক্ত, ২ লাখ মা বোনের সম্ভ্রম এবং বিপুল সম্পদ হানির ভেতর দিয়েই আজকের দিনটিতে চূড়ান্ত বিজয় অর্জন করা হয়। এবং এই চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে বাঙালির যে স্বপ্ন ছিল সেটি পূর্ণ হয়েছে, পূর্ণ হবার কথা ছিল, কিন্তু কাঙ্ক্ষিত অর্থে গত ৫৪ বছরে কিন্তু আসলে সেটি পূর্ণতা পায়নি, সেটি ফিরে পেতে চায়। এবং আজকে দিনভর নানান ধরনের এই আয়োজন চলছে। আমরা সেই খবর সারা দেশ থেকেই জানানোর চেষ্টা করছি। আমার কাছে বরিশাল থেকে আপাতত এই মুহূর্তে সাত সকালে এতটুকুই খবর ছিল। বিজয় দিবসের এই পূর্ণ লগ্নে আমরা এই মুহূর্তে যেতে চাই, নওগাঁয় যেতে চাই। সেখানে রয়েছে আমাদের সহকর্মী রকির কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। মাধ্যমে শুরু হওয়া নওগাঁর এই মহান বিজয় দিবসের কর্মসূচি জেলার যেসব সামাজিক সংগঠনগুলো ছিল সেই সামাজিক সংগঠন, জেলা প্রশাসন এবং জেলার সর্বস্তরের মানুষের এই মুহূর্তে কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি বা পুষ্পার্ঘ্য নিবেদনের কার্যক্রমটা অব্যাহত রেখেছেন, চলছে। নওগাঁর মুক্তির মোড় শহীদ মিনারে এই কার্যক্রম আমরা দেখছিলাম। অগণিত মানুষের এই মুহূর্তে এই শ্রদ্ধার নিবেদনে তারা এসেছেন, ফুল নিয়ে এসেছেন, ফুল নিবেদন করছেন। এবং আসলে এই মহান বিজয় দিবসের যে আলোচনার যে বিষয়গুলো, মহান বিজয় দিবস ৩১-এর এই তপোধনির পর সকালে যে যাত্রা শুরু করেছে, আজ দিনব্যাপী কিন্তু বিভিন্ন কর্মসূচি রয়েছে। এবং এই কর্মসূচিগুলো ধাপে ধাপে পালন করার জন্য জেলা প্রশাসনের পথে উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরে কুচকাওয়াজ রয়েছে। এবং আমরা এই মুহূর্তে নওগাঁর মুক্তির মোড়ে যে শহীদ মিনার রয়েছে সেই মিনারের সামাজিক সংগঠন, রাজনৈতিক মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জেলা প্রশাসনের নেতৃবৃন্দরা এসে এই মুহূর্তে ফুলের তারা মহান বিজয় দিবস আসলে শুধু একটি বিজয় দিবসের বার্তা নয়, এটি আসলে আমাদের দীর্ঘ দিনের যে শোষণ বৈষম্যের দীর্ঘ ৯ মাসের যে চেতনা ছিল, দীর্ঘ ৯ মাসের যে বঞ্চনার যুদ্ধের যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল, তারই আজকের এই মহান বিজয় দিবসের সার্বিক কিন্তু একটি প্রতিফলন আমরা এই বিজয় দিবসের এই স্মৃতিস্তম্ভে আমরা দেখতে পাচ্ছিলাম। জেলার এই মুহূর্তে সব সামাজিক সংগঠনগুলো রয়েছে, সকাল থেকে আমরা দেখছি ধাপে ধাপে তারা কিন্তু ফুল নিয়ে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন বিগত দিনের এবারের যে অনুষ্ঠানের কার্যক্রম তা কিন্তু অনেকটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছিলাম। অনেকটা শ্রদ্ধার মানুষের যে আবেগ ভালোবাসার জায়গাটি সেটি কিন্তু ভিন্নভাবে এখানে আমরা লক্ষ্য করছি। এবং এখানে শিশু, বয়স্ক, আবাল, বৃদ্ধা, তরুণ সর্বমহলেরই অংশগ্রহণে আসলে সকালের এই অনুষ্ঠান বা সকালের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের এই প্রেক্ষাপট কিন্তু একদম
সাড়ম্বরে ফুটে উঠেছে। এবং নওগাঁ জেলার মুক্তির মোড় শহীদ মিনারে আমরা এই মুহূর্তে যে জিনিসটি দেখছিলাম, সর্বস্তরের মানুষের এই উপস্থিতির মাধ্যমে শ্রদ্ধার যে অবস্থান তা কিন্তু ব্যাপক পরিসরে বিস্তৃত ঘটেছে। আসলে সেই 1971 সাল থেকে 2025 অর্থাৎ 55 বছরের এই স্বাধীনতার যে সাড়ম্বরের উৎসব বাঙালি জাতির জন্য কিন্তু একটা প্রেরণার উৎস। বাঙালি জাতির নতুন দিনের একটি স্বপ্ন বনে মহান বিজয় দিবসের, এবং এই বিজয় দিবসকে ঘিরে কিন্তু নতুন উৎসাহ উদ্দীপনা আমরা এখানে লক্ষ্য করি। এবং সেই চিত্রটি কিন্তু আজকের এই স্মৃতিস্তম্ভের যারা এসেছেন, যারা এখানে ফুল নিবেদন হচ্ছে, অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু তাদের উচ্ছ্বাস আবেগের কথা তারা জানিয়েছেন এবং বিজয় দিবসকে আসলে লালন পালন করার তারা কথা বলছেন। সব মিলিয়ে আসলে বিজয় দিবস আমাদের এবারের দিবসকে একটি ভিন্ন সামনে নির্বাচন আসছে, নির্বাচনের একটি দলীয় নেতাকর্মীদের এখানে উপস্থিত দেখছিলাম, উচ্ছ্বাস নিয়ে তারা স্লোগানের ধ্বনিতে সেই শ্রদ্ধা নিবেদন করছেন মহান বীরদের প্রতি, মহান বীরের প্রতি যে ভালোবাসা এবং দীর্ঘ 9 মাসের যে যুদ্ধের যে স্মরণীয় দিনগুলো ছিল সেগুলো কিন্তু এখানে স্মৃতিচারণ করা হয়েছে। জেলা প্রশাসন, জেলার অন্যান্য যেসব অফিস আদালত গুলো ছিল, সর্বস্তরের মানুষেরই কিন্তু এই মোড়ে উপস্থিত, এবং উপস্থিতির মাধ্যমে পরের ধাপে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা ডিসপ্লে প্রদর্শন করা হবে এবং এই প্রদর্শনের কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচিগুলো কিন্তু ধাপে ধাপে পালনেরই কথা বলা হয়েছে। আমরা দেখছি যে আসলে এই দীর্ঘ 55 বছরের তারা সূর্যের উদয়ে তারা চেষ্টা করছেন এবং এই দীর্ঘ 55 বছর আসলে কম সময় নয়, অর্ধশত বছরের নতুন একটি বাংলাদেশের আমরা কিন্তু আজকের এই প্রেরণা, যে উচ্ছ্বাস, যে আবেগ, যে ভালোবাসা, তারই কিন্তু প্রতিফলন আমরা এই স্মৃতিস্তম্ভে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে জেলার যেসব সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা আসছেন, ফুল দিচ্ছেন, নিবেদন করছেন এবং শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের এই কর্মসূচিকে তারা যাত্রা শুরু করেছেন এবং এটা কিন্তু ধাপে ধাপে আরো ব্যাপক কর্মসূচি রয়েছে। এবং আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলছিলাম, এবার একটি বাংলাদেশকে তারা নতুন ভাবে উপলব্ধি করতে চাচ্ছেন। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন রয়েছেন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অর্পণের জন্য এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নওগাঁ জেলা। এরপর পুষ্পস্তবক অর্পণের জন্য প্রস্তুত থাকবে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী নওগাঁ জেলা সংসদ। বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে সকাল 6:30 থেকেই কিন্তু নানা কার্যক্রম শুরু হয়েছে। যদি বলা হয় যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এই উপলক্ষে আমরা সকাল 6:30টার পরপরই দেখেছি রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর অনম বজলুর রশিদ, তিনি কিন্তু এখানে এসেছেন, তার পক্ষ থেকে এখানে ফুল দেওয়া হয়েছে শহীদ বেদিতে। পাশাপাশি আমরা এর পরপরই দেখেছি রাজশাহী জেলা প্রশাসকের পক্ষ থেকে, বিশেষ করে আফিয়া আক্তারের পক্ষ থেকেও এখানে শহীদদের শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। পাশাপাশি রাজশাহী পুলিশ কমিশনার এখানে জিল্লুর রহমানের পক্ষ থেকে এখানে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। একইভাবে রাজশাহীর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান এখানে পুষ্পমাল্য অর্পণ করেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই দিনটি আসলে বাংলাদেশ, এই দিনটি না আসলে বাংলাদেশ আসলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আসলে মাথা তুলে দাঁড়াতে পারতো না, যে কারণে তারা সকালেই কিন্তু শহীদদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তারা এই কোট শহীদ মিনার চত্বরে এসেছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপরই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সরকারি যে অফিস আদালত রয়েছে সেই অফিসের পক্ষ থেকে, যেমন আমরা এখনই দেখছিলাম জেলা কর্মসংস্থান ও অফিসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সমবায় অফিস থেকে কিন্তু এখন দেয়া হচ্ছে। একে একে কিন্তু এইভাবে কিন্তু লাইন ধরে এই শহীদ মিনারে আসছেন এবং এই শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি, সবাই কিন্তু একই কথা
কথা বলছেন যে আসলে এই দিনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন বাঙালির জন্য। এই দিবসটি উপলক্ষে আসলে তাদের দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে। এই নানা কর্মসূচির অংশ হিসেবে তারা একেবারেই সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু তারা এই কর্মসূচিগুলো পালন করছেন। বিশেষ করে কোর শহীদ মিনার, রাজশাহী কলেজ শহীদ মিনার, এছাড়াও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারেও একইভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। সব মিলিয়ে যদি বলা চলে দিনব্যাপী নানা আয়োজনে কিন্তু মুখর থাকবে এই দিনটি। তো এই ছিল আমার কাছে রাজশাহী কোর্ট শহীদ মিনার থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়। সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু আজকে ব্রাহ্মণবাড়িয়া শহরে যে ফারুকি পার্কের শহীদ স্মৃতিসৌধ, সেখানে কিন্তু পুষ্পস্তবক অর্পণ কার্যক্রমটি শুরু হয়। প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন জাহান তিনি কিন্তু পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই প্রথমে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। পরে কিন্তু পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রৌফ তিনি পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। এরপরে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষের জন্য শহীদ বেদিটি উন্মুক্ত করা হয়। পরে বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে একে একে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। সেই পর্বটি এখন চলছে। আমরা লক্ষ্য করেছি গণপূর্ত অধিদপ্তর, সড়ক বিভাগ এবং মৎস্য অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানানো হচ্ছে। এখনও কিন্তু সেই পর্বটি চলমান আছে। আপনাকে জানিয়ে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, ব্রাহ্মণবাড়িয়ার যে 9টি উপজেলা, একইভাবে 9টি উপজেলাতে কিন্তু বিজয় দিবসে এই শ্রদ্ধা জানানোর পর্বটি চলমান আছে। এবং সকাল 9টায় ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেই কুচকাওয়াজে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এখানে যারা আসছিল যে শ্রদ্ধা জানানোর জন্য, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ 54 বছরে বাঙালি জাতির যে আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু প্রতিফলন ঘটেনি, যার কারণে কিন্তু 24-এর বিপ্লব সংগঠিত হয়েছে। এর মধ্য দিয়ে তারা নতুন বাংলাদেশের মধ্য দিয়ে কিন্তু আগামী দিনে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে প্রত্যাশা করছেন। এখানে সবার মুখে ছিল যে অর্থনীতির মুক্তি এবং লাল সবুজের পতাকা বাংলাদেশ বিশ্বের বুকে একটি অনন্য নাম হয়ে এগিয়ে যাবে, সেমনটি কিন্তু তারা কিন্তু প্রত্যাশা করছেন। এখানে একে একে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে। এবং এটি আরও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে আসছেন এবং বিভিন্ন ধরনের যে সামাজিক সংগঠন তাদের পক্ষ থেকে কিন্তু এখানে এসে কিন্তু শ্রদ্ধা নিবেদন পর্বটি জানাচ্ছেন। পাশাপাশি এখানে যে দুপুর পর্যন্ত কিন্তু আজকে এই শহীদ মিনার যে শ্রদ্ধা জানানোর পর্বটি সেটি চলমান থাকবে। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া ফারুকি পার্কের স্মৃতিসৌধ থেকে ব্রাহ্মণবাড়িয়ার যে শ্রদ্ধা নিবেদন পর্ব তার সর্বশেষ। মহান বিজয় দিবসের শ্রদ্ধা জ্ঞাপনের খবর জানছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। জাতীয় স্মৃতিসৌধে চলছে শ্রদ্ধা জ্ঞাপন। সেখানে আছেন আমাদের সহকর্মী শাতিলা শারমিন এবং ফারুক ভাইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। বিজয় দিবসের এই যে মাহেন্দ্রক্ষণ, এই মাহেন্দ্রক্ষণে আমরা জানি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে চলে যাবার পরে এখন সর্বস্তরের মানুষের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে দলে দলে মানুষ আসতে শুরু করেছে। রবিন, তাকিয়ে দেখুন যে জাস্ট কয়েক মিনিটের মধ্যে আসলে স্মৃতিসৌধটা লোকে লোকে ভরে গেল, তাই না? সূর্যটা উঠলো আর মানুষও চলে আসলো। একটু যদি বলেন যে দীর্ঘদিন ধরে এখানে আপনি নিউজ কভারের জন্য আসছেন, এই যে মানুষের যে ছুটে আসা স্মৃতিসৌধের দিকে, এটা আসলে কি ধরনের উন্মাদনা আপনার মধ্যে ছড়ায়? না, একটি বিষয় কি, ৭১ মহান বিজয় দিবস কিংবা বাঙালির মুক্তি সংগ্রাম, এটি হলো বাঙালির জাতীয় জীবনে সবচেয়ে বেশি আবেগের জায়গা এবং বাঙালির সবচেয়ে বড় অর্জনও কিন্তু 19৭১ এবং মহান মুক্তিযুদ্ধের যে বিজয় এবং তার মধ্য দিয়ে একটি স্বাধীন জাতীয় রাষ্ট্রের জন্ম দেওয়া। তো এই যে দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের যে অভ্যুদয়, সেই যে একটি বড় যে একটি অর্জন, তার পিছনে কিন্তু অনেক মানুষের আত্মত্যাগ রয়েছে। দীর্ঘ 23 বছরের লড়াই সংগ্রাম রয়েছে এবং 30 লাখ মানুষের আত্মত্যাগ,
2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। তো এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যখন এই স্বাধীনতাটি আমরা পেয়েছি, তখন স্বাভাবিকভাবে সেই স্বাধীনতাকে কেন্দ্র করে আমাদের মধ্যে আবেগ থাকবে এবং সে আবেগের বহিঃপ্রকাশে কিন্তু আমরা দেখতে পাই প্রতিটি জাতীয় দিবসে। এবং আপনি যে একটু আগে যেটি বলছিলেন যে কিছু সময় আগে যেটি রাষ্ট্রীয় আচার যেটি সম্পন্ন হয়েছিল, রাষ্ট্রীয় আচার সম্পন্ন হওয়ার পরে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমরা দেখছি, ঠিক একইভাবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনগুলো আসছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এটা সবচেয়ে মজার বিষয়, আসলে ভিড়টা তখন শুরু হয় আরো বেশি করে যখন আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণী পর্যন্ত চলে আসেন। আমরা এখন পর্যন্ত রাজনৈতিক যে ব্যক্তিত্ব তাদের আনাগোনা এখন পর্যন্ত আমরা দেখছি না। আমরা যেটি দেখছি যে বিভিন্ন ব্যানার, এই ব্যানারগুলো দেখে আসলে আমরা নিউজ কাভারের সময় বলে থাকি যে কোন সংগঠন কিভাবে আসছেন। এবং এই যে স্মৃতিসৌধকে ঘিরে তাকে বিজয় দিবসে একবার দেখে যাওয়া, এই যে প্রতি বছর এক ধরনের অপেক্ষা যে বিজয় দিবস আসলে স্মৃতিসৌধে মানুষের আগমন ঘটবে এবং তারা আসলে দেখবেন যে শহীদদের স্মরণে, অর্থাৎ আমাদের জাতির যারা শ্রেষ্ঠ সন্তান তাদের স্মরণে যে স্মৃতিস্তম্ভকে একবার দেখা, সেখানে শ্রদ্ধা জানানো। আসলে এই যে 54 বছরে দীর্ঘ একটি পথ বাংলাদেশ পাড়ি দিয়েছে, সেখানে বারবার বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে একটা কথা উঠে আসে যে কতটা আসলে বাংলাদেশ সেই স্বাধীনতার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছে। আসলে যখন স্বাধীনতাকে বলা হয় যে মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল, মুক্তিযুদ্ধ যে স্বাধিকারের যে চেতনা, সেই স্বাধিকারের চেতনা কেন বাঙালি দেখেছিল এবং কেন আসলে পাকিস্তানি শোষণ নির্যাতনের বিরুদ্ধে এত আত্মত্যাগ বাঙালিকে করতে হয়েছিল, বাঙালি বলবো না, বাংলাদেশি যারাই ছিলেন অর্থাৎ যারা ছিলেন তাদেরকে এতটা আত্মত্যাগের মধ্যে দিয়ে এই স্বাধীনতাকে অর্জন করতে হয়েছে, এই বিজয়কে ছিনিয়ে আনতে হয়েছে। সেই যে ইতিহাসটা, এই ইতিহাসটা এখনকার যে প্রজন্ম, সেই প্রজন্মের কাছে আসলে মনে করিয়ে দেওয়ার জন্যই প্রতি বছর এই স্মৃতির মিনার তৈরি, এই স্মৃতিসৌধ তৈরি এবং স্মৃতিসৌধের যে 7টি স্তম্ভ রয়েছে, 7টি স্তম্ভর তো একটা অর্থ রয়েছে, তাই না রবিন? সেই অর্থটা আমরা দর্শকদের জন্য আরেকবার একটু যদি আপনি যে কথাটি বলছেন যে এই আমাদেরকে কিন্তু বারবারই ফিরে আসতে হয় সেই বিজয়ের কাছে, ফিরে যেতে হয় সেই 71-এ। যখন আমরা দেখি যে বারবার যখন আমাদেরকে জাতীয় জীবনে হোঁচট খেতে হয়, তখনই কিন্তু আমাদেরকে সেই জায়গাতে ফিরে যেতে হয়, সেখান থেকে আমরা প্রেরণা পাই, অনুপ্রেরণা পাই এবং সেই জায়গাটি কিন্তু যে আমাদের চলার পথে কিন্তু বড় একটি মন্ত্রণা। তো এই যে বলছিলেন যে 7টি যে স্তম্ভের কথা, তো এই 7টি স্তম্ভ কিন্তু সেটি নিদর্শন করে যে দীর্ঘ 23 বছরের যে লড়াই সংগ্রাম ছিল, যে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে, পাকিস্তানি শাসকদের যে শোষণের বিরুদ্ধে, তার আসলে যে ধাপে ধাপে যে আমরা একটি পর্যায়ে গিয়ে যে বিজয়ের পথে এসেছি সেই ইঙ্গিতগুলো এইগুলো দিচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গাটা যদি আপনাদেরকে বলতে চাই যে 1947 সালে যখন দ্বিজাতি তথ্যের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল বা শুরু হয়েছিল, তখন কিন্তু তারপর থেকেই ধীরে ধীরে বাঙালি কিন্তু নানাভাবে বৈষম্যের শিকার হতে থাকে এবং প্রথম যে আঘাতটি সেটি এসেছিল ভাষার উপর। তো 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু যে বাঙালি তার যে ভাষার অধিকার, রাষ্ট্রভাষার অধিকার, সেটি কিন্তু ছিনিয়ে আনে। তো তারপর সেই 1952-54 সালে যুক্তফ্রন্টের বিজয়, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধের যে বিজয়, এই যে বিভিন্ন ধাপ যে আমরা পার হয়ে এসেছি, এই ধাপগুলিরই কিন্তু যে ইঙ্গিত দিচ্ছে যে পিছনের যে 7টি স্তম্ভ। তো সাতিলা যে আসলে এই যে স্বাধীনতাটি বা আমরা যে একটি যে স্বাধীন ভূখণ্ড পেয়েছি, সেটি কিন্তু একদিনে আমরা কিন্তু যে পেয়ে যাইনি। তো সেটির জন্য আসলে যে আমাদেরকে দীর্ঘ লড়াই সংগ্রাম যেমন করতে হয়েছিল পাকিস্তানি শোষণের বিরুদ্ধে, ঠিক একইভাবে যখন 1971 সালের যে 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমাদের উপর আঘাত করে, নিরস্ত্র বাঙালির উপর এবং ঘুমন্ত বাঙালির উপর, তো সেই সময়ের পর থেকে কিন্তু যে আমাদেরকে একটি যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আসতে হয়েছিল, মানে একটি রক্তক্ষয়ী যে যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু আপামর বাঙালি
সেই লড়াই সামিল হয়েছিল। একেবারে যদি আমরা বলতে যাই যে সেখানে মানে প্রশিক্ষিত আগে থেকে যে প্রশিক্ষিত যোদ্ধা সেটা কিন্তু খুব কমই ছিল। হ্যাঁ, আমাদের তো সেনাবাহিনী বলেন কিংবা হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটি ছিল কিংবা হচ্ছে যে এই যে পুলিশের যে ইয়াগুলো ছিল, তো এখানে যারা ছিলেন তারা খুব বড় পদে কিন্তু আসলে কোনো অফিসার আমাদের ছিলেন না, কর্মকর্তারা ছিলেন না। কারণ হচ্ছে পাকিস্তানিদের এই বৈষম্যের বিরুদ্ধেই তো আসলে বাংলাদেশিদের জেগে উঠতে হয়েছিল এবং এই যে আন্দোলনগুলো তৈরি করতে হয়েছিল, যে আন্দোলনগুলোকে বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বড় ভূমিকা রেখেছিল আন্দোলনে। কারণ তখনকার যে ছাত্ররা, তখনকার যে তরুণরা, তারা কিন্তু বারবার এই আন্দোলন পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে, তাদের নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, যে বৈষম্যের কথাটা এখন আমরা এসে আবার জুলাইয়ে দেখতে পাচ্ছি, সেই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশিদেরকে, অর্থাৎ বাংলা ভাষায় যারা কথা বলেন কিংবা বিভিন্ন ভাষায় যারা কথা বলেন, তাদের কিন্তু সংগ্রাম করতে হয়েছে। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে যখন আসলে একটি জাতিগোষ্ঠীকে বারবার হচ্ছে একদম কোণঠাসা করে ফেলা হয়, তখন কিন্তু তার সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ৭১ আমাদেরকে সেই জায়গায় নিয়ে এসেছিল। মানে আপনি যে কথাটি একটু আগে বলছিলেন যে আমাদের কিন্তু যখন ১৯৭১ সালে আমরা যখন মুক্তিযুদ্ধে নেমেছিলাম, তখন কিন্তু আমাদের যে খুব ওরকম যে উচ্চ পদস্থ যে সামরিক কর্মকর্তা, যে তারা আসলে যে খুব বেশি সংখ্যকও ছিলেন না। এইটাও কিন্তু যে একটি প্রতিফলন, যে বাঙালি যে পাকিস্তান আমলে নানাভাবে যে বৈষম্য এবং শোষণের শিকার হয়েছিল, সেটির কিন্তু একটি প্রতিচ্ছবি। থামিয়ে দিতে হচ্ছে আপনাকে, আমরা একটু বিরতিতে যাব। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে আমরা একটু বিরতিতে যাচ্ছি, ফিরে যাচ্ছি স্টুডিওতে, আবার আসবো, আবার জানাবো এখানকার বিজয় উৎসব উদযাপনের খবর। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধে। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামীর যুব শাখা আয়োজিত বিজয় ম্যারাথনের সমাপনী বক্তব্য রাখছেন জামাতের আমির। সরাসরি যাচ্ছি সেখানে। ইতিমধ্যে থানা পুলিশ এই ব্যাপারে অবহিত হয়েছে, তারা এসে দৌড়ায় হাজির। এই অবস্থা দেখে তারা শয়ে পুলিশ গোটা গ্রাম এলাকা ঘেরাও করে পুরুষদেরকে গ্রেফতার করতে শুরু করলো। তখন জনগণ বুঝতে পারলো দুর্ত চুর কি কারণে আমাদেরকে এই ওসিয়ত করেছিল। ও মরার আগেও আমাদেরকে কষ্ট দিয়েছে, মরার পরে আমাদেরকে কষ্ট দিতে চেয়েছে। ফেসিবাদীরা পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে? সর্বশেষ ঘটনা, আমাদের কলিজার টুকরা, আমাদের ভাই শরীফ উসমান হাদির উপরে গত জুমার নামাজের পরে প্রকাশ্য দিবালোকে ঢাকার রাজপথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে। সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে। মহান রবের দরবারে দোয়া করে, হে রাব্বুল আলামিন, তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো, তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও, তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও। সে যেন বিপ্লবের পতাকা আরো শক্ত হাতে মজবুত করে ধরতে পারে, এই তৌফিক তাকে দান। প্রিয় দেশবাসী, আজকের আমাদের এই যুব ম্যারাথন, এ কথাই দেশবাসী এবং বিশ্ববাসীকে জানানোর জন্য যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায়। এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দেশ জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে। চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সময় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। সোমবার রাত 10:30টার দিকে বাকলিয়া থানার রাজাখালী খালের বেড়িবাঁধ এলাকায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটে। এ সময় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ শুরু করে। পরে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ছিল ভোরের সময়।